দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দফতর। দেশে এনে মুখোমুখি করা হবে বিচারের, বললেন চিফ প্রসিকিউটর। তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে, যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার। ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর সভা। যানজট নিরসন ও নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সাথে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ডাক্তার জাহিদুর রহমানের সাথে দিল্লির বিমানবন্দরে ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে দক্ষিণ এশিয়া উইং। তারপর করণীয় ঠিক করবে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান একটি সম্মেলনে যোগ দিতে গতকাল ভারতের রাজধানী দিল্লিতে যান। রোববার বিকেল 3:20 সাধারণ পাসপোর্ট নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন তিনি। এয়ারপোর্টে নামার পরেই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও প্রোটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। পরে দিল্লিতে প্রবেশ না করেই তৃতীয় দেশ হয়ে আজ সকালে দেশে ফেরেন তথ্য উপদেষ্টা। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে গ্রেপ্তারের তারিখের থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই আসামিকে ফেরাতে নথিপত্র তৈরির কাজ শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, বেনজিরকে ফেরাতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্ত সংক্রান্ত সারসংক্ষেপ সহ আসামির অপরাধের বিবরণ পাঠাতে হবে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের আদালত এসব নথিপত্র যাচাই করবে। গ্রহণযোগ্য হলে তবেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে আমিরাত। ওই দেশের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি নেই, তাই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেনজিরকে দেশে আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তানে তৈরি যানজট নিরসনে অস্থায়ী ডিপো তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হকারদের উচ্ছেদ নয়, পুনর্বাসন করে শৃঙ্খলায় ফেরানো হবে বলে জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সোমবার প্রধানমন্ত্রীর সাথে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ বিষয়ক তৃতীয় সভা শেষে এসব কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিন্টন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সভা শেষে যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জানান, বিআরটি প্রকল্প নিয়ে গঠিত 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। আগামী সপ্তাহে শাহবাগ মোড়ে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা স্থাপনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান যোগাযোগ বিশেষজ্ঞ। আমাদের ফুটপাতগুলো তো আসলে পথচারীর জন্য, তাহলে এটাকে কিভাবে সুগম রাখা যায় এবং যারা হকার আছে তাদের বিকল্প কি করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা ভাবছি। আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে, পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। চলে গেছে, এখন এটা ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক মতো আনতে পারি সেটা উনি নির্দেশ দিয়েছেন। প্রথমবারের মতো সরকারের সামাজিক কর্মসূচি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, শুধু
সরকারি কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ড সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা প্রতিনিয়ত তদারকি করা হবে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নতুন অর্থবছরে 14,000 কোটি টাকার উপরে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার ধাপে ধাপে ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এই খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আমির খসরু আরও বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে নিয়ে যাওয়া বাজেটের চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী জানান, বাজেট যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সে চ্যালেঞ্জ বাস্তবায়নে কাজ করছে সরকার। ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। এই সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে লাইফ সাইকেল সাপোর্ট। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে। এবং সাথে দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে, সরাসরি যাব সেখানে। জনগণের কাছে খুব বেশি স্পষ্ট নয়, বাণিজ্যের বিষয়ে জনগণ খুব বেশি অভিজ্ঞ নয়। কোন বিষয়ে বাণিজ্য আমাদের দেশে অন্য দেশের সঙ্গে হয়ে থাকে সাধারণ লোক খুব বেশি জানে না। তা বিভিন্ন দেশ থেকে বাণিজ্যের ক্ষেত্রে যে আমাদের সমস্যা সৃষ্টি হয়ে থাকে সেটা হলো যে মালামাল আমদানি এবং রপ্তানি। আমাদের দেশের আভ্যন্তরভাগে যেগুলো আমদানি হয়ে থাকে, দেশের ভিতরে যেগুলো বিভিন্ন জায়গায় পরিবহন হয়ে থাকে, সেক্ষেত্রে সময়ের দিক থেকে লক্ষ্য রাখা দরকার। আমরা লক্ষ্য করছি এখন জুন মাসের আজকে হলো 15 তারিখ, মাত্র 15 দিন সময় আমাদের বাকি আছে। এই 15 দিন সময়ের মধ্যে 301 কোটি 93 লক্ষ টাকার একটি সম্পূরক বা ঘাটতি বাজেট এখানে পেশ করা হয়েছে। এত লক্ষ লক্ষ টাকা এই কয়েকদিনের মধ্যে বা অতীতে খরচ কিভাবে হলো, বর্তমানে কিভাবে খরচ হবে, এটা জনগণের কাছে স্পষ্ট হবে না। মাননীয় স্পিকার, জনগণ জানতে পারবে না যে জনগণের আয়ের উৎস থেকে যে খরচটা করা হচ্ছে, এই খরচটা দায়বদ্ধতা সরকারের কাছে কতটুকু বা ওই মন্ত্রণালয়ের কতটুকু। এজন্য আমি অনুরোধ করেছি যে এই খাতের থেকে টাকা কিছু কমানো হোক, প্রতীক হিসেবে 500 টাকা কমিয়ে এটা ছাড়াই করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, আপনার সময় 3 মিনিট। আগে প্রস্তাবটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয়ের 117 যে শিরোনামের 14 নম্বর দাবি, সেই দাবি থেকে আমি প্রতীকী 400 টাকা হ্রাস করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের সম্পূরক বাজেট পেশ করার কোনো প্রয়োজন নাও হতো যদি আমরা গুড গভর্নেন্স এবং সঠিক সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের সরকারি অর্থ আমরা খরচ করতে পারতাম। যে আমাদের যে প্রতি বছর যে এডিপি আমরা নির্ধারণ করি, পরিকল্পনা করি, দেখা যাচ্ছে সেই এডিপি বাস্তবায়ন করার ক্ষেত্রে সারা বছর আমরা খুব একেবারে গদাই লস্করি চালে আমরা চলি। আমরা সেই সকল পরিকল্পনা বাস্তবায়ন ক্ষেত্রে আমাদের কোনো হুঁশ থাকে না। শেষের দিকে এসে আমরা সেটা তাড়াহুড়ো করি এবং সে তাড়াহুড়ো করতে গিয়ে তখনই হয় হচ্ছে অনিয়ম, তখনই হয় হচ্ছে ব্যাপক আকারের লুটপাট। সুতরাং এই সংস্কৃতির হাত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা কার্যকরী পরিকল্পনা নিতে পারতাম, যে 3 মাস অন্তর অন্তর আমাদের অগ্রগতি আমরা মূল্যায়ন করতে পারতাম, তাহলে বোধহয় আমাদের বাড়তি খরচে কোনো প্রয়োজন ছিল না। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন সীমান্তে পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে বর্ডারে জড়ো হওয়া মানুষদের ফিরিয়ে নিতেও বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় রয়েছেন সহকর্মী সাগর ফরাজি, যোগ দিচ্ছে তার সাথে। সাগর, জানাবেন যে সীমান্ত এলাকার চিত্র এখন কেমন? যারা শূন্য রেখায় অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা?
শাফিন, দেখুন এর আগের খবরেও কিন্তু আপনাকে দেখাচ্ছিলাম যে আমার পেছনে যে শূন্যরেখাটি রয়েছে সেই শূন্যরেখায় তারা অবস্থান করছেন 6 জন। এর ঠিক পাশে আরেকটি বিওপিতে 3 জন। মোট এই রৌমারী এলাকায় কিন্তু রয়েছেন 9 জন। তো আমি যদি একটু বলতে চাই শাফিন, এই যে এখন রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি স্নাত আবহাওয়া ছিল, এই আবহাওয়ার মধ্যে কিন্তু এই যে ছাতা নিয়ে যে বসে আছে এই মানুষগুলো, তারা কিন্তু এখন প্রায় 34 ঘন্টা হতে চললো এইখানে অবস্থান করছে। আমি যদি একটু বলে রাখি যে গতকাল ভোরে এই মানুষগুলোকে পোষণ করার কথা জানিয়েছেন স্থানীয়রা। বিএসএফ কিন্তু তাদেরকে পোষণ করছে। এখানকার স্থানীয় মানুষ যারা আছেন তারা কিন্তু, বিশেষ করে বাংলাদেশের যারা আছেন, তারা কিন্তু এই যে পানি অথবা খাবার সেগুলো কিন্তু সরবরাহ করছেন। অর্থাৎ শুধু যে এই মানুষজনই রয়েছে এই 6 জন, এখানে 6 জনের যে শুধু পুরুষ রয়েছে এমন নয়, নারী এবং শিশুও রয়েছে। শিশুরা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছে। আমরা স্থানীয়দের কাছে শুনতে পেরেছি তাদের যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো সেটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি বা আমরা দেখেছি। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই যে রাত হলে কিন্তু সবচেয়ে বেশি খারাপ অবস্থায় যায় এই বিশেষ করে এই পরিবারটি। অর্থাৎ এটি কিন্তু একটি পরিবার, আমাকে যেটুকু জানিয়েছে প্রাথমিকভাবে স্থানীয়রা। তো এখন পর্যন্ত কিন্তু যেটি বলা চলে, এই অবস্থায় রয়েছে সীমান্তের দুপক্ষের যারা রয়েছেন অর্থাৎ বিজিবি এবং বিএসএফ। তারা কিন্তু বারবারই কিন্তু বৈঠক করতে দেখেছি আমরা, এর গতকালও করেছে এবং আজকেও করেছে, কিন্তু এটির কিন্তু শুরু হয় এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। যদিও আমরা অন্যান্য জায়গার এখন কিন্তু ভালো একটি সুফলের খবর কিন্তু আমরা পেয়েছি, তবে এখন পর্যন্ত এখানকার কোনো স্বস্তিকর কোনো খবর আমরা আপনাকে দিতে পারছি না। তবে যে বিষয়টি স্থানীয়রা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই পরিবার বা এই যারা পুষিন হওয়ার পরে যারা আটকা রয়েছে শূন্য রেখে তাদের একটা সুরাহা করা বা তাদের একটা ব্যবস্থা করার দাবি জানিয়েছে স্থানীয়রা। অন্যথা যারা এখন রয়েছে তারা কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে করছেন। স্থানীয়রা ভুক্তভোগীদের এই দুরবস্থা থেকে আসলে ভাবছেন যে দেশের সীমান্ত আছে, কিন্তু মানবিকতার সীমান্ত আসলে কোথায়, সীমা কোথায়। সাগর, আপনাকে ধন্যবাদ। ক্লিনিক্যাল ক্লাস বন্ধ, ইন্টার্নশিপ কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে অনিশ্চয়তায় রাজধানীর আদ্দিন উইমেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিপাকে পড়েছেন 209 জন বিদেশি শিক্ষার্থীও। ভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করলে নিজ দেশে ডিগ্রির গ্রহণযোগ্যতা হারানোর শঙ্কায় রয়েছেন তারা। হাসান মিসবার রিপোর্ট। রাজধানীর আদ্দিন উইমেন মেডিকেল কলেজ চালু হয় 2008 সালে। বিভিন্ন ব্যাচে বর্তমানে 647 জন শিক্ষার্থী এমবিবিএস পড়ছেন। তৃতীয় বর্ষ থেকে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল বা হাতে কলমের শিক্ষা শুরু হয় হাসপাতালে। সম্প্রতি 6 শিশুর মৃত্যুর ঘটনায় এই মেডিকেল কলেজের টিচিং হসপিটাল এখন বন্ধ। ফলে ফেজ 3, 4 ও 5-এর প্রায় 400 শিক্ষার্থীর ক্লিনিক্যাল ক্লাস বন্ধ। আমরা যদি ওয়ার্ডগুলো কমপ্লিট না করি বা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে কাজ না শিখি, আমাদের প্রি অ্যাসেসমেন্ট বলেন সেটাতে তো বসতেই পারবো না। পরীক্ষা দিচ্ছে ফাইনাল প্রফ, তাদের জন্য অনেক বেশি ভোগান্তির একটা বিষয়। তারা ঠিকমতো পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না, যে অন্য জায়গায় গিয়ে আমাদের পরিবেশটা কীরকম হবে সেটা আমরা নিশ্চিত না। তারা অন্য একটা মেডিকেলে যেয়ে তো আর ক্লাস কন্টিনিউ করতে পারবো না ঠিকঠাক মতো, কিন্তু এটা তো আমাদের জন্য খুবই কষ্টদায়ক। এই শেষ মুহূর্তে এসে আমাদের এইভাবে মাইগ্রেশন করে দেওয়াটা বা কিছু। মেডিকেলে বিদেশি শিক্ষার্থী 209 জন, যাদের বেশিরভাগই ভারতের। তারা বলছেন ভর্তি হওয়া প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও ইন্টার্ন করলে ভারতের মেডিকেল কাউন্সিল তা গ্রহণ করবে না, অর্থাৎ এই ডিগ্রি সেখানে কাজে দেবে না। So if in the middle of the session the hospital and the college are changed, it will not fall under the NMC guidelines, which might violate our MBBS journey here, which will be a very big setback for us because we are investing our years, our money, our youth in this. It's a big loss for us because like all of our years have been wasted if the college is shut or if the degree is not valid in India. Like we are in the big loss. For the foreign graduate, it's not possible right now to migrate to other colleges. We would kindly request the government to please take into consideration the foreign students that are studying here right now. শিক্ষার্থীদের বিষয়ে পরিকল্পনা কি তা জানতে চেয়ে আদ্দিন কলেজকে চিঠি দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী বলছেন নিজ দায়িত্বে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করতে হবে আদ্দিন মেডিকেল কর্তৃপক্ষকে। তাদের তো আরও হাসপাতাল আছে, ওইখানে নিবে থিং তারা কোথায় দেবে, তারা কন্ট্যাক্ট করতে পারে। আরও হাসপাতাল আছে অনেক তাদের আশেপাশে, করবে। বাট আমরা ফর ইনহিউম্যান সার্ভিসেস টু দ্য হিউম্যান বিংস, হ্যাঁ, উই হ্যাভ বিকাম হার্ড ডিসিপ্লিন। মানুষের স্বাস্থ্য সেবাকে আমাদের সরকার আমরা নিশ্চিত করতে চাই। অবহেলায় 6 শিশুর মৃত্যুর অভিযোগে 11 জুন আদ্দিন উইমেন মেডিকেল কলেজের হাসপাতাল ইউনিট বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে তথ্য ভবনে ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে তিনি বলেন, গণমাধ্যমকে নিখুঁত ও দায়িত্বশীল রাখতে হলে এর অংশীজনদের সমন্বয়ে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। সাংবাদিক সংগঠন সহ গণমাধ্যমের সকল অংশীদারের মতামত নিয়ে কমিশন গঠন করা হবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি পেশাগত নৈরাজ্য রোধ এবং ভিন্ন মতের মধ্যে সমন্বয় তৈরিতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকতার মৌলিক দায়িত্ব জনগণের পক্ষে কাজ করা। শুধুমাত্র প্রতিক্রিয়ার মনোজগতের মধ্যে না থেকে যে কোনো ধরনের ভিন্ন মতকে ইনক্লুসিভ কাঠামোর মধ্যে নিয়ে পারস্পরিক তর্ক বিতর্কের প্রতিযোগিতাকে প্রগতির উপাদানে আমরা কিভাবে একটা অনুষঙ্গ হিসাবে দাঁড় করতে পারি, এই কাজে আপনারা হবেন আমাদের সরকারের স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগের একজন প্রধান অংশীদার। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার একটি ভবনে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ও নাদিম ইসলামকে হত্যা মামলার রায় 28 জুন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল মামলার যুক্তিতর্ক শেষ হওয়ায় রায়ের দিন ঘোষণা করেন। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও এএসআই চঞ্চল চন্দ্র সরকার আসামি। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা পলাতক। এই মামলায় মোট 11 জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। চট্টগ্রামের আনোয়ারায় মা অ্যানি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে কুপিয়ে হত্যার নেপথ্যে ছিল ঋণের টাকা না দেওয়ার পরিকল্পনা। পুলিশ জানিয়েছে, পাওনা টাকা না দেওয়া এবং ঋণের চুক্তিপত্র জোর করে ছিনিয়ে নিতে গিয়েই জোড়া খুনের ঘটনা ঘটান মামলার প্রধান আসামি তেজ বড়ুয়া ওরফে তেজু। গতরাতে পটিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তেজু বড়ুয়া নিহত অ্যানি বড়ুয়ার স্বামীর চাচাতো ভাই। সকালে এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, সুজন বড়ুয়ার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ বা সুদে 1,70,000 টাকা ঋণ নিয়েছিলেন তেজ বড়ুয়া। প্রথম কয়েক মাস টাকা দিলেও পরে তা না দিতে টালবাহানা শুরু করেন তিনি। এক পর্যায়ে সুজনের ঘরে থাকা ঋণের চুক্তিপত্রটি জোর করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। গত শনিবার রাতে সুজনের বাড়িতে গিয়ে ওই চুক্তিপত্র জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার জেরে অ্যানি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তীর উপর সশস্ত্র হামলা চালান তিনি। এতে প্রাণ হারান ওই মা ও মেয়ে। আহত হয় ছেলে পিয়াস বড়ুয়া। এ ঘটনায় নিহতের স্বামী সুজন বড়ুয়া বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল এবং কি কারণে সে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝতে পেরেছি যে তার সাথে এই সুজন বড়ুয়ার সাথে টাকা পয়সার লেনদেন ছিল। শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবে সরকার, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। সকালে বুয়েট আয়োজিত এআই যুগে শিক্ষা, রিসার্চ ও উন্নয়ন বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। বক্তারা আলোচনায় ডিপ ফেক, এআই, ডিপ লার্নিং এর অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে তা তুলে ধরেছেন। এ সময় মন্ত্রী বলেন, বন্যার পূর্বাভাস জানতে এআই কাজে লাগানো যাবে। পরিবেশ, জলবায়ুতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের উন্নয়নে এই মুহূর্তে অনেক রিসার্চ প্রয়োজন আছে বলে জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা নাম হোক অথবা অন্য যে কোনো নামই হোক, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল সাইট তাদের পরামর্শ নিয়েই আমরা এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আবারও চালু হচ্ছে ঢাকা জাপানের নারিতায় বিমানের ফ্লাইট। কিছু কারিগরি বিষয়ের কারণে 30 জুনের পরিবর্তে 27 জুলাইয়ের মধ্যে এই রুটে ফ্লাইট চালু হবে। সচিবালয়ে পিআইডি মিলনায়তনে ঢাকা জাপান নারিতা বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালু নিয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মন্ত্রী জানান, ফ্লাইট চালু হলে জাপান বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। এ সময় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বলেন, 20 জুন থেকে এই ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল 16 ডিসেম্বর চালুর সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। জুলাইয়ের মধ্যে সংক্রান্ত চুক্তি হবে। 17 বছরের
যে কি অবস্থা হয়েছে আপনারা জানেন, প্রত্যেকটা সেক্টরই কি দুরবস্থার মধ্যে আছে। অর্থনীতি থেকে শুরু করে আপনার পারিপার্শ্বিক সমস্ত কিছু একটা ভগ্নর অবস্থায় আছে। সেখান থেকে আমরা চেষ্টা করছি, বিমান মন্ত্রণালয় চেষ্টা করছে যে বিমানের কাজগুলি সামনের দিকে এগিয়ে দেওয়া যায়। পলিটিক্যাল কারণে কিন্তু বন্ধ হয়েছে। আমাদের যখন ফ্লাইটটা লাভ করছিল, প্রথম দিকে আমরা কিছু লস করেছি, রান করেছি, ব্রেক ইভেন এসেছি। তারপরে যখন 3-4 মাস পর পর লাভ হচ্ছিল, তখনই কিন্তু ফ্লাইটটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রস্তাবিত বাজেটে রডসহ নির্মাণ সামগ্রীর উপর আরোপিত অতিরিক্ত করের নিন্দা জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর নতুন গেইন ট্যাক্স আরোপেরও সমালোচনা করেছে সংগঠনটি। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানায় রিহ্যাবের সভাপতি ডক্টর আলী আফজাল। বলেন, বাজেট প্রস্তাবের আগে সরকারকে ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ 7% করার প্রস্তাব করা হলেও আমলে নেওয়া হয়নি। বর্তমানে রেজিস্ট্রেশন ব্যয় 13% বেশি হওয়ায় ফ্ল্যাট ও জমি বেচাকেনা কমে গেছে বলে দাবি করেন রিহ্যাব সভাপতি। রেজিস্ট্রেশন কর কমিয়ে আনা, নির্মাণ সামগ্রীর উপর ট্যাক্স কমানো, জমির মালিকের উপর নতুন করে সংযুক্ত 15% কর বাদ দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। অন্যথায় রাস্তায় আন্দোলনের হুঁশিয়ারি দেন রিহ্যাব সভাপতি। ডেভেলপারের ক্ষেত্রে যেটা অলরেডি 15% কিন্তু আছে, আমরা বলছি যে আর কোনো ট্যাক্স না হয়। যদি করা হয় সেটা ডুপ্লিকেশন হবে এবং ডাবল ট্যাক্সেশন হবে। তো ডেভেলপার তো চলবেই, সেটা ওটা নিয়েই কিন্তু কস্টিং করবে। আলটিমেটলি কী হচ্ছে, স্কোয়ার ফিটের দাম বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি কিন্তু জনগণের কাছে তাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে। এটা আমরা আশা করি যে এই ডাবল ট্যাক্সেশন সিস্টেমটা প্রত্যাহার করে নেবেন। আমাদের যারা মেম্বার আছে, আমাদের যারা কাস্টমার আছে, তারা তো বসে থাকবে না, তারা রাস্তায় নামবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে, এমনটাই মনে করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। জানান, খেলাধুলা ও সংস্কৃতিতেও বিশ্ব নেতৃত্ব তৈরির জন্য নতুন করে কাজ শুরু করেছে সরকার। সোমবার রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, আগামীর বাংলাদেশকে ঢেলে সাজাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাকে, তাই মাধ্যমিকে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।